খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি আশরাফুল মন্ডল, জেমুয়া ভাদুয়ালা বিদ্যাপীঠের শিক্ষক। আমার সঙ্গে আছেন আজকের এই আড্ডায় আমারই সহকর্মী, জেমুয়া ভাদুয়ালা বিদ্যাপীঠের শিক্ষক, পদার্থবিজ্ঞানের শিক্ষক মাননীয় শক্তিপদ পাঠক মহাশয়। নমস্কার। আমরা দুই সহকর্মীতে মিলে আজকে আমরা এই চ্যানেলের আহ্বানে একটি আড্ডা দেওয়ার জন্য এসেছি। বন্ধুরা, আপনারা যারা সামনে আছেন, এই আড্ডায় আপনারা যোগ দিচ্ছেন, এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া। আমাদের আজকের আড্ডার বিষয় শিক্ষার্থীর মানসিক গঠনে সাহিত্য চর্চার ভূমিকা, বা শিক্ষার্থীর মানসিক দৃঢ়তার ক্ষেত্রে সাহিত্য চর্চার ভূমিকা। আমরা দুজনেই বিদ্যালয় শিক্ষক। স্বাভাবিকভাবেই আমরা দেখছি একটি শিক্ষার্থীর তার যে মানসিক বিকাশ তার কোথায় কোথায় ব্যাহত হয়, কি কি জন্য ব্যাহত হয়, আমরা কিছুটা হলেও বুঝতে পারি। কেননা তাদের সঙ্গে আমরা সকাল থেকে 10টা থেকে 4:30, 5টা পর্যন্ত আমরা তাদের সঙ্গে সময় অতিবাহিত করি। তো এখন আমরা যেহেতু শিক্ষার কথা বলছি, আমরা শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, বিদ্যালয় শিক্ষালয়। এই শিক্ষা বিষয়ে পাঠকবাবু আপনি সেদিনে কি যেন একটা বলছিলেন। হ্যাঁ, নমস্কার, আমি শক্তিপদ পাঠক। শিক্ষা একটা সমাজ জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে শিক্ষা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই যে প্রয়োজন তা নয়, আমরা দেখি যে বিভিন্ন প্রাণীরাও কিন্তু তাদের জীবন ধারণের জন্য কিছু কিছু শিক্ষা নেয়। তাদের মানে মা বা আরো অন্যান্য যে সমস্ত তাদের সাথী আছে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের শিক্ষা তারা নেয় জীবন যুদ্ধে বাঁচার জন্য। দেখবেন যেমন বাঘ যখন জন্মগ্রহণ করে তখন তাকে তার জীবিকা নির্ধারণের জন্য শিকার করতে হবে, তাকে সাঁতার জানতে হবে। তাহলে এইগুলোর জন্য তখন তার মা তাকে কিভাবে শিকার ধরা হয় সেগুলো শেখায়, কিভাবে জলে সাঁতার কাটতে হয় সেগুলো শেখায়। তাহলে এই যে ইতর প্রাণী আমরা যাদেরকে বলছি, মানে যারা মানুষ নয় অন্য প্রাণী, তাদের মধ্যেও যেমন শিক্ষার প্রয়োজন আছে, আমাদের আরো বেশি করে প্রয়োজন আছে। কেননা মানুষ হচ্ছে অন্যান্য জীবদের মধ্যে সর্বোৎকৃষ্ট প্রাণী। মানুষের মস্তিষ্কের গঠন অনেক উন্নত এবং জটিল, সেই জন্য মানুষের ক্ষেত্রে শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি। অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে শিক্ষাটা কেবলমাত্র কাজে লাগে তাদের ওই জীবন ধারণের জন্য, জীবিকা অর্জনের জন্য, এবং অন্যান্য যারা পশু, যাদের মানে হিংস্র পশুর হাত থেকে বাঁচার জন্য কিভাবে আত্মরক্ষা করতে হবে, এই জিনিসগুলো
মানে যাতে কাজে লাগে, সেই জন্য তাদের শিক্ষাটার বেশি মানে বেশিরভাগটাই মানে ওইটার কাজেই ব্যয়িত হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষের যেহেতু মানে চিন্তা এবং মানুষের মস্তিষ্ক অনেক উন্নত হওয়ার জন্য তাদের চিন্তার পরিসরটা অনেক বেশি, চিন্তার পরিসর অনেক বেশি হওয়ার জন্য তাদের মধ্যে অনেক নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করেছে এবং সেই জ্ঞানগুলো আমরা ক্রমশ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে আমরা সঞ্চারিত করছি। তাহলে ফলে জ্ঞান ভান্ডারটাও আমরা দেখতে পাচ্ছি মানুষের ক্ষেত্রে অনেক বেশি। এই জ্ঞান ভান্ডারটা আমাদের প্রজন্মের মধ্যে যদি ছড়িয়ে দিতে হয় তাহলে শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয়। এখন আমাদেরও জীবন ধারণের জন্য শিক্ষার এই কারণেই প্রয়োজন না, আমাদের যে বিকাশ, এই বিকাশটা দুটো ভাগ, একটা হচ্ছে দৈহিক বিকাশ, একটা হচ্ছে মানসিক বিকাশ। এখন দৈহিক বিকাশ যেটা, দৈহিক বিকাশটার জন্য আমাদের দরকার বিভিন্ন খেলাধুলা, ব্যায়াম, আমাদের স্কুলেও তার মধ্যে ফিজিক্যাল এডুকেশন অন্তর্ভুক্ত আছে যাদের ছেলে মেয়েদের দৈহিক বিকাশটা হয়। কিন্তু আমাদের স্কুল শিক্ষার মধ্যে বেশিরভাগটা দেখা যায় মানসিক বিকাশটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা বেশি গুরুত্ব আরোপ করি। কেননা মানসিক বিকাশের উপরেই কোনো কাজের যে দক্ষতা বা কোনো কাজ করার যে টেকনিক, সেই টেকনিকগুলো শিখতে গেলে তাকে আমাদের ওই জিনিসগুলো শিখতে হবে। তার ফলে আমাদের যে এতদিনের যে পুঞ্জীভূত জ্ঞান, জমা হওয়া জ্ঞান, সেই জ্ঞানগুলো তাকে আমরা সবগুলো তো নিজের অভিজ্ঞতার নিরিখে সে তো সম্পন্ন করতে পারবে না, শিখতে পারবে না, সেই জন্য তাকে শেখানো হয়, বলে দেওয়া হয়, কিছু কিছু হাতে কলমও শেখানো হয় এবং এই করতে করতেই তাদের মানসিক দক্ষতা এবং মানসিক বিকাশ আস্তে আস্তে ঘটে। এখন এই মানসিক যে বিকাশ, এই মানসিক বিকাশ যদি না ঘটে তাহলে কিন্তু মানুষ কোনো কাজেই সুষ্ঠুভাবে করতে পারবে না। যেমন ধরুন কোনো একটা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য কি আমাদের একটা সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে আমরা ওভারকাম করব, কিভাবে সেগুলোকে আমরা মানে সমস্যাগুলোকে আমরা মানে মোকাবিলা করব, তার জন্য আমাদের দরকার কি, তার জন্য আমাদের দরকার হচ্ছে চিন্তা করা। তা এই যে চিন্তা করাটার জন্য তার মানসিক বিকাশ যদি ঠিকঠাক না হয়, সে যদি সেই বাচ্চা অবস্থায় যেমন তার মানসিক বিকাশ সেই অবস্থায় থেকে যায়, তাহলে পরে তো সেই সমস্যাগুলো সমাধান করা তার পক্ষে সম্ভব হবে না। তা সেই জন্যই আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা এবং ছেলেমেয়েরা যাতে মানসিক বিকাশটা লাভ করে, যাতে এই সমস্যাগুলোকে তারা ওভারকাম করে। তাই ওভারকাম করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেমন বিভিন্ন বিষয়ের ভূমিকা আছে, যেমন বিজ্ঞান তো আমাদের ধরুন বিভিন্ন সমস্যা সমাধান কিভাবে করতে হবে সেগুলো তো হাতে কলমে শেখাচ্ছে এবং তার প্রয়োগ কৌশল শেখাচ্ছে। তো সেই রকম আমার মনে হয় যে সাহিত্যের ক্ষেত্রেও এই মানসিক বিকাশে সাহিত্যের একটা বিশেষ ভূমিকা আছে। অবশ্যই অবশ্যই। শুধু মানসিক বিকাশটা যে শুধুমাত্র কোনো একটা কাজ করার কৌশল রপ্ত করা তা নয়, আমাদের যে সমাজ জীবন, এই সমাজ জীবনকে সুন্দর এবং সুস্থ রাখতে গেলে কিছু মূল্যবোধের বিকাশও জরুরি। মূল্যবোধ এবং আমাদের কোনটা ভালো মন্দ এটা জানতে শেখা, মানুষের মধ্যে যে বিভিন্ন আবেগ আছে সেই আবেগগুলোকে সুষ্ঠু বিকাশ, ভালোবাসা, যেগুলো ভালো সদ মানে ভালো যে সমস্ত আবেগগুলো আছে সেই আবেগগুলোর মানে সুষ্ঠু বিকাশের জন্যও মানুষের শিক্ষার প্রয়োজন এবং এই শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় সাহিত্যের ভূমিকাটা তুলনামূলকভাবে অনেক বেশি। দারুণ, ঠিক ঠিক। তা আপনি তো সাহিত্যেরই মানুষ, আপনি সাহিত্যের বিভিন্ন শাখায় আপনি বিচরণ করেন, আপনি কবি, আপনি গল্প লেখেন, আপনার উপন্যাস আছে, তাছাড়া আপনি বাংলারই শিক্ষক। তা সাহিত্যের ক্ষেত্রে আপনার ধারণাটা আমার থেকে অনেক বেশি। তা আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনিও তো কবিতা টবিতা লেখেন, আপনিও তো সাহিত্যের রীতিমতো বোদ্ধা। আমি সাহিত্য একটু পড়ি, একটু কবিতা টবিতা লিখি, কিন্তু আপনার মতো আপনি যেমন মানে সবসময় চর্চার মধ্যে আছেন, আমি সেরকম অতটা চর্চার মধ্যে নেই। আমারটা হচ্ছে কি ওই কোনো সময় ইচ্ছা গেলে হয়তো একটা আধটা লিখলাম এইরকম। তো আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি। তো আমি ওই জন্য আপনার কাছে একটু জানতে চাই যে সাহিত্য কিভাবে শিক্ষার্থীদের মানে মানসিক বিকাশ ঘটানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। খুব সুন্দর বললেন পাঠকবাবু। শিক্ষা এবং শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে শিক্ষার্থীর যে বোধের জগৎ এবং সেই বোধের জগতের মধ্যে তার বোধই সম্পূর্ণ হতে পারে সাহিত্য পাঠের মাধ্যমে, এটি খুব সুন্দরভাবে আপনি প্রস্তাবনা করলেন আমাদের প্রথমে। আমার খুব ভালো লাগলো, আমিও সমৃদ্ধ হলাম আপনার এই কথায়। তো প্রথমেই একটা কথা বলি, আমাদের তো সেই প্রাণের ঠাকুরকে দিয়ে আমরা সবকিছু শুরু করি। রবীন্দ্রনাথ তার শিক্ষা নামক গ্রন্থের তপবন বলে একটি লেখা, সেখানে বলছেন
আমাদের স্কুল কলেজেও তপস্যা আছে, কিন্তু সে মনের তপস্যা, জ্ঞানের তপস্যা, বোধের তপস্যা নয়। তো এই যে বোধের তপস্যা, এটাকে নিয়ে আসতে হবে। এখন দেখুন, আমাদের বিদ্যালয় স্তরে প্রিয় আমার সাহিত্য সাথী বা শিক্ষানুরাগী বা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বন্ধুগণ, আগেই বলেছি আমরা জেমুয়া ভাদওয়ালা বিদ্যাপীঠের শিক্ষক, আমাদের বিদ্যালয়ের যিনি বর্তমানে প্রধান শিক্ষক জয়নুল হক, তার সুনেতৃত্বে আমাদের বিদ্যালয়ে একটা দারুণ রকম একটা পরিবর্তন এসেছে, তার পরিকাঠামোগত দিক দিয়েই বলুন বা পড়াশোনা, খেলাধুলা, সবকিছু ক্ষেত্রেই। তো সেখানে আমরা দেখছি ছাত্রদের সঙ্গে এই প্রধান শিক্ষকের সময়টাতে আমরা ছাত্রদের সঙ্গে আরো গভীরভাবে আমরা মিশছি। সেটা মিশে আমরা দেখছি সত্যি সত্যি মানে এরা কি করছে না, এদের বোধ, এই বোধ শক্তিটাকে যদি জাগানো যায় কিভাবে, আঁকাআঁকির মাধ্যমে, গান গাওয়া, গান শোনানো, তার মাধ্যমে কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, সৃজনশীল যা কিছু, গল্প বলা, গল্প পাঠ, কুইজ ইত্যাদি ইত্যাদি। তো কি পাঠকবাবু নিশ্চয়ই আমার সঙ্গে একমত? হ্যাঁ, অবশ্য আমাদের স্কুলে আমরা সবসময় ছেলেদের শুধুমাত্র পড়াশোনার দিকটা দেখি না, তাদের যাতে সাংস্কৃতিক দিকটার বিকাশ হয় এবং কোকারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে যাতে তারা মানে বিভিন্ন শাখায়, আমাদের সংস্কৃতির বিভিন্ন শাখায়, গান, নাচ, আবৃত্তি, নাটক, খেলাধুলা তো আছেই, সব দিকগুলোতেই আমরা ছেলে মেয়েদেরকে যুক্ত রাখার চেষ্টা করি। ঠিক। এবং আমাদের প্রধান শিক্ষক এক্ষেত্রে সত্যিকারের এই আপনি যেটা বলেছেন যে তিনি এ ব্যাপারে খুবই মানে আগ্রহী, খুবই আগ্রহী। হ্যাঁ, খুবই আগ্রহী। সাহিত্য সংস্কৃতির প্রসার হোক, প্রচার হোক, হ্যাঁ, সেটাও তিনি চান। তো এবারে যেটা আপনি আমাকে একটু আমার কাছে আড্ডার ছলে জানতে চাইলেন, এই সাহিত্যের বিষয়টি, তো প্রথমেই আমি একটু স্পষ্ট করি, একজন বিখ্যাত মানুষের কথা নিয়ে স্পষ্ট করব, গঙ্গা জলে গঙ্গা পুজো, যে সাহিত্য জিনিসটা কি। সমাজ, সাহিত্য আর ইতিহাস পরস্পরকে জড়িয়ে বেঁচে আছে। সমাজের ফ্যাশন, সাহিত্যের রীতি, ইতিহাসের বিচারভঙ্গি ওঠে, নামে, বদলায়। এই বদলের ছবি, ওঠা নামার তাপমান যন্ত্র হলো সাহিত্য। খুব সুন্দর বলেছেন। তো এখন আমার এই তাপমান বিষয়টি এলো, যেহেতু পদার্থবিজ্ঞানের সম্মাননীয় শিক্ষক শক্তিপদ পাঠক মহাশয় আমার সঙ্গে আছেন, তো আমার মনে হলো আমাদের আড্ডাতে এইরকম একটি পরিভাষা পদার্থবিজ্ঞানে নিয়ে আসি। তো এই তাপমান যন্ত্রটি হচ্ছে সাহিত্য। আমরা তো বলছি যে সাহিত্য সহিত, তার থেকে সাহিত্য বিষয়টা। তো এখন আমরা দেখেছি, একটুকু আমরা পিছিয়ে যাই, আমরাও যখন ছাত্র ছিলাম, পাঠকবাবু আপনি পদার্থবিজ্ঞান পড়তে পড়তে একাধিকবার আমার কাছে আপনি গল্প করেছেন যে আপনি পড়তে পড়তে মাঝে মাঝে গল্প, কবিতা পড়লে আপনি একটা আলাদা অক্সিজেন পেতেন। অবশ্যই আপনার মনে হতো যেন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তো সাহিত্য এরকম একটা জায়গা, একটা নন্দন তত্ত্বের আলোক রেখা তো সাহিত্যের মধ্যে থাকে। সাহিত্যের যে ছটা, সাহিত্যের যে আলোক রেখা, তা তো মানে অকলুষ, নিষ্কলুষ, তা তো রীতিমতো আমাদের মনের পক্ষে, মনের প্রশান্তির পক্ষে খুব উপাদেয়। তো এখন আমরা ধরুন স্কুলে সাহিত্য যখন পড়াচ্ছি, সাহিত্য বলতে আমি শুধু বাংলা সাহিত্য বলছি না, মনে করুন ইংরেজি সাহিত্য, সংস্কৃত সাহিত্য, বাংলা, আমাদের একদম বাংলা মিডিয়াম স্কুলে ধরুন প্রথম থেকে একবার 1 থেকে শুরু করে আমরা তাদেরকে বাংলা পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, একটু বড় হলে 7-8 সংস্কৃত পড়ছে, 11-12 গিয়ে সে সংস্কৃত পড়ছে, বাংলা তো পড়ছে, ইংরেজি পড়ছে। তো এখন ছাত্রছাত্রীকে আমরা যদি সাহিত্যের প্রতি অনুরক্ত করতে পারি, মানে কি পারি, মানে আমরা উই আর নট মাস্টার, আমরা হচ্ছি জাস্ট একটা টিচিং এইডস। এটাকে সোজা ভাষায় বলা ভালো শেখানোর কৌশল। আমরা ছাত্রছাত্রী এবং আমরা এই দুটি উপকরণের মধ্য দিয়ে শিক্ষার সম্পূর্ণকরণ ঘটবে আর কি। তো সেক্ষেত্রে যে যদি আমরা মানে কোনো শ্রোতা বন্ধু আমার কাছ থেকে শুনে আঘাত পাবেন না,
আমি নিজে একজন শিক্ষক বলে বলছি, আমার মনে হয় আমরা যদি ক্লাসে আমরা যখন শ্রেণী শিক্ষায় আমরা যখন পড়াই, তখন যদি আমরা আমাদের পড়ানোর পদ্ধতিটাকে একটু এরকম করে নিই যে আমি পড়াচ্ছি, এটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো মেম্বার আছে, ছাত্র ছাত্রী, আমরা সবাই এক একটা মেম্বার। তো এখন ওদেরকেও যদি কিছু বলার সুযোগ দিই, ওদেরকে একটা জিনিসের সরব পাঠ দেওয়া করালাম, তারপর সেই বিষয়টা নিয়ে আমি আমার মতামতটা বললাম, তাদেরকে বলতে বললাম। হয়তো কেউ বলতে পারেন যে এইভাবে কি সিলেবাস শেষ হবে? এখন সিলেবাস একটা ব্যাপার বটে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমি বলতে চাইছি যে শিশুর মনে, কিশোরের মনে যদি আমরা সাহিত্যের এই দিকটিকে দিতে চাই, তাহলে তার যদি আলোকবর্তিকাটিকে যদি তার সামনে রাখতে চাই, তাহলে আমাদের এইভাবেই তার সামনে এটা করতে হবে। এখন দেখুন বিষয়টা কিরকম, আবার ফিরে যাচ্ছি সেই জায়গাতে, পাঠকবাবু বলবেন এরপরে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের বাংলা, ইংরেজির, সংস্কৃতের যে মাস্টারমশাইরা, তারা মাস্টারমশাই সবাই, সেই সময় আমরা যখন পড়াশোনা করেছি তখন দিদিমণি খুব একটা স্কুলে ছিলেন না, তো তারা তাদের পড়ানোর প্রতি আকৃষ্ট হয়েই পরবর্তীকালে, আমি আমার নিজের কথা বলছি, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করার ইচ্ছে কিন্তু আমার ভেতরে জাগিয়ে দিয়েছিলেন আমার বাংলা মাস্টারমশাইরা, প্রধান তাদেরকে। তারা এত সুন্দরভাবে সুললিতভাবে পড়াতেন, এবং আমরা কি পেতাম না, এই সাহিত্য পড়ার মধ্য দিয়ে স্যাররা যা বলতেন এবং আমরা বইয়ে পড়তাম, আমরা ভাবতাম, তার মধ্যে একটা মূল্যবোধের শিক্ষা পেতাম। আমাদের জীবনকে আমরা দেখতে পেতাম, আমাদের প্রতিবেশকে, আমাদের চারপাশকে আমরা ওই সাহিত্যের মধ্যে দেখতে পেতাম। স্বাভাবিকভাবেই দেখবেন আপনি সিনেমা দেখতে গেছেন, যদি সেই ঘটনাটি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তো দেখবেন আপনি আপনার প্রচন্ড ভালো লেগে যায় সেই সিনেমাটি, লাগে না? ঠিক সেই রকম আমরা যখন সাহিত্য পড়ি তখন মনে হয়, আরে এ তো আমারই জীবনের কথা, এ তো আমারই গ্রামের কথা, এ তো আমারই মহল্লার কথা, এ তো আমারই বাপ চাচার কথা, মানে এটা আমাদের মনে হয়ে যায়। বলছি মানে ব্যাপারটা হচ্ছে ধরুন সাহিত্য যখনই মানুষ চর্চা করবে তখন তো তার ভাষাটা উন্নত হবে, এটা একটা বড় পাওনা। আমাদের যে কথ্য ভাষা, এই কথ্য ভাষার মধ্যে সৌন্দর্য একটা আছে, আলাদা নেই বলবো না, কিন্তু যখনই সে মান্য ভাষা এবং সাহিত্যের ভাষা যখন তার পরিচয় হবে সাহিত্যের ভাষার সঙ্গে, তখন অবশ্যই তার ভাষার এবং প্রকাশভঙ্গির অনেক উন্নতি ঘটবে। ঠিক। এখন শিক্ষা শুধুমাত্র জানা নয়, শুধুমাত্র জানাটাই শিক্ষা নয়, সেটা তো অন্যকে জানানো, প্রেজেন্ট করা, অন্যের কাছে সেটাকে তুলে ধরা, এটাও তো তার শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। সেই দিকটাতে যদি তাকে দক্ষ হতে হয়, তাহলে অবশ্যই তাকে ভাষা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, এবং ভাষার যে সৌকর্য, সেই সৌকর্যের সঙ্গে তার পরিচয় থাকতে হবে। এই ক্ষেত্রে আমাদের সাহিত্য একটা বিরাট ভূমিকা পালন করে। ব্যাপক, খুব এত সুন্দর বলেছেন যে পাঠকবাবুর কথাটার ওইটার অনুরণন ধরেই আমি বলতে চাই যে সাহিত্য বোধ শিক্ষার্থীর মনে হওয়ার সঙ্গে সঙ্গে একটা ভাষা সম্পর্কে তার একটা ধারণা জন্মে যায়, এবং সে তার বাড়িতে, সে তার পরিবেশের মধ্যে দেখবেন এক ভাষায় কথা বলে, আর আমাদের পড়াশোনার সময় যে একটা মান্য চলিত ভাষা, সেটা আরেক রকম। তো ফলে কি হচ্ছে, সে ভাষা শিখছে, সে ভাষা বাংলা হোক, সে ভাষা ইংরেজি হোক, সে ভাষা সংস্কৃত হোক, উর্দু হোক, হিন্দি হোক, যাই হোক, সে তার একটা মান্য ভাষা সম্পর্কে তার একটা ধারণা তৈরি হচ্ছে। আর ওই যে বললাম যে সাহিত্যের মধ্যে সে তার ইতিহাসকে পাচ্ছে, সে তার ভূগোলকে পাচ্ছে। যেমন ধরুন এখন পাঠকবাবু যখন ফিজিক্স পড়াচ্ছেন, পাঠকবাবু ফিজিক্স পড়াতে পড়াতে যা যা পাচ্ছেন তার মধ্যে সবই বিজ্ঞানের কার্যকারণ ব্যাপার পাচ্ছেন। কিন্তু আমি যখন বাংলা পড়াতে যাচ্ছি, পাঠকবাবুকে সম্মান জানিয়েই বলছি, আমরা যখন জগদীশচন্দ্র বসুর স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহ পড়াতাম, আমরা যখন পড়াতে যাচ্ছি তখন আমরা তার মধ্যে বিজ্ঞানের কথা পাচ্ছি। আমরা যখন রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা পড়াচ্ছি তখন তার মধ্যে আমরা একটা প্লেট তত্ত্বের কথা পাচ্ছি, অর্থাৎ ভূগোল পড়াচ্ছি। আমরা যখন ওই আফ্রিকা কবিতার মধ্যে যখন সাম্রাজ্যবাদী শক্তির কথা বলছি তখন আমরা ইতিহাস পড়াচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা পড়াচ্ছি কি, আমরা তোতা পাখির মতো আমরা সেগুলোকে নিয়ে আসছি, সামনে দিচ্ছি। এতে কতখানি কৃতিত্ব আছে আমি কৃতিত্বের কোনো দাবি করি না, কিন্তু বলতে চাইছি সাহিত্যের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছুর একটা মিশ্রণ সাহিত্যের মধ্যে আছে। তো একটি শিশু
একটি কিশোরী সে যখন সাহিত্য পাঠ করবে এবং সাহিত্য পাঠ করতে করতে সে মনে করুন যে এগিয়ে এলো, আমরা যেমনভাবে এগিয়ে এসেছিলাম যে আমি একটু লেখালেখি করব। আমাদের প্রধান শিক্ষক গত সপ্তাহেই আমাদেরকে বলছিলেন যে এরপরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, মেনলি পাঠকবাবুকে আর আমাকে দায়িত্ব দিলেন যে আমাদের মধ্য থেকে কিছু ছাত্রছাত্রীকে বার করে আনতে হবে, যারা গল্প লিখবে, যারা কবিতা লিখবে, যারা নাটক লিখবে, তাদেরকে একটু উৎসাহ দিন। তো সত্যিই তো তাই, একটা সৃজনশীল মানে মানসিকতা তাদের মধ্যে গড়ে তুলতে হবে। এবং সেই গড়ে তোলার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করব কি, আমরা শুধুমাত্র একটু মানে উস্কে দেওয়ার কাজটা করব, বাকিটা কিন্তু তাদের মধ্য থেকেই বেরিয়ে আসবে। এখন এখানে একটি বিখ্যাত কথা আমি বলি, সেটি হচ্ছে পাঠকবাবু শিক্ষা নিয়ে বলছিলেন। তো আমাদের ওই শিক্ষার মধ্য দিয়ে শুধু ওই মুখস্থ বিদ্যা ব্যাপারটিকে নয়, আমাদের বের করে আনতে হবে তার ভেতরের আগুনটাকে। রবীন্দ্রনাথ তার পল্লী প্রকৃতি প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। রবীন্দ্রনাথের এই চিরায়ত মন্তব্যকে পাথেয় করে আমরাও চেষ্টা করব, বা চেষ্টা করা আমাদের প্রত্যেকেরই উচিত, যে কিভাবে আমরা ভেতরের আগুনকে এই আমরা এক্ষেত্রে আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় সাহিত্য, তো সেই সাহিত্যের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে সাহিত্য মনস্ক করে বর্তমান সময়ে যে আবিল একটা পরিবেশ চারদিকে চলছে, ক্ষমা করবেন বলতে বাধ্য হচ্ছি, একটা আবিল পরিবেশ চারদিকে চলছে, একটা অসৎ পরিবেশ, একটা অসততার একটা মহাতরঙ্গ চারদিক থেকে এসেছে এবং একটা চরমভাবে চরিত্র বিনষ্টির একটা সময় এসেছে। এই সময়ে আমাদের ছাত্রছাত্রীরা তারা বিজ্ঞানকে চেতনায় নিক, সাহিত্যকে হৃদয়ে নিক এবং সাহিত্য এবং বিজ্ঞান এর যুগলবন্দিতে আশা করি তারা এই 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 যুগের অন্ধকারকে তারা পেরিয়ে যেতে পারবে। কি বলে? অবশ্যই অবশ্যই, সে তো নিশ্চয়ই। তাছাড়াও আমি আরেকটা বলতে চাইছি যে ধরুন সাহিত্যের মধ্য দিয়ে অন্য সাবজেক্টগুলো শিক্ষার ক্ষেত্রে অনেক মানে সুযোগ আছে। যেমন ধরুন ইতিহাসের যে তথ্যমূলক যে সমস্ত বিবরণ, ঠিক সেক্ষেত্রে দেখা যায় ছাত্রদের মনোযোগ আকর্ষণ করতে পারে না। ঠিক ঠিক। কিন্তু সেই ইতিহাস আশ্রিত যখনই কোনো উপন্যাস পড়ে, যেমন ধরুন আমাদের সুনীল গাঙ্গুলির পূর্ব পশ্চিম আছে, যেখানে দেশভাগের কথা উঠে এসেছে। দ্বিতীয় নাম্বার প্রথম আলো আছে, প্রথম আলোতে দেখবেন ওই মধ্যযুগের কিছু মানে ঘটনা এবং সেই সময়কার ইতিহাস তার মধ্যে বিধৃত হয়েছে আর কি। তো এই জিনিসগুলো যখন উপন্যাসের আকারে পড়ছে তখন কি হচ্ছে, সে তার মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যে পড়ছে সে তার মধ্যে ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার ফলে সেই জিনিসগুলো কিন্তু সে ভুলছে না এবং তার হৃদয়ে সেগুলো গেঁথে যাচ্ছে। কিন্তু যখন সে ইতিহাস বই পড়ছে, ইতিহাস বই পড়ার সময় সেটা তথ্যের আকারে তার মধ্যে ঢুকছে, তার ফলে সেটা বেশি দিন মনে থাকছে না। সেরকম বিজ্ঞানের ক্ষেত্রে আছে, বিজ্ঞানেরও অনেক বই আছে, অনেক লেখক আছেন বিজ্ঞান বিষয়ক লেখা লিখেছেন, যেগুলো শুধু বিজ্ঞানকে জানা নয়, বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করছে। বিজ্ঞানকে জানার জন্য যে আগ্রহ, এটা হচ্ছে প্রধান শিক্ষার ক্ষেত্রে প্রধান জিনিস হচ্ছে আগ্রহ। আগ্রহ যদি না থাকে তাহলে শিক্ষা হবে না। এই আগ্রহকে মানে বাড়িয়ে তোলার ক্ষেত্রে এই বইগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক, একটা আমাদের যেটা বইটাতে আপনার এই যে পরমাণু বোমা কিভাবে তৈরি হয়েছিল সেই বিষয়টার ইতিহাস প্লাস বিজ্ঞান খুব মানে মনোরম ভাবে, খুব ভালোভাবে সেখানে বর্ণনা করা আছে এবং মানে পড়তে খুবই ভালো লাগবে। যারা এই যে আমাদের ধরুন পরমাণু বোমার যে কৌশল, পরমাণু বোমার যে থিওরি, এই থিওরিটা এমনি যারা ধরুন বিজ্ঞানের ছেলে তারা হয়তো বুঝবে, কিন্তু এমনি ধরুন যারা কলা বা কমার্স নিয়ে পড়ছে তারা তো সেটা অত ভালো বুঝতে পারবেন না। কিন্তু যদি এই বইটা পড়েন বিশ্বাসঘাতক, তাহলে দেখবেন খুব সহজভাবে কিভাবে পরমাণু বোমা তৈরি হয়েছিল সেই কৌশল প্লাস তার ইতিহাস। তার মানে আপনি বলতে চাইছেন যে বিজ্ঞানের ওই তথ্যগুলোকে সাহিত্যের মোড়কে, সাহিত্যের ভিএনে জারিত করা, অবশ্যই তাহলে সেটা অনেক বেশি মানে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় হবে এবং সেগুলো তারা মানে আরো ভালোভাবে শিখতে পারবে। আর শুধু তো তাই নয়, ধরুন এই যে কল্পনার বিকাশ শিক্ষার ক্ষেত্রে তো শুধু জানা মুখস্থ করা নয়, ঠিক
তার যে মানসিক যে সমস্ত আবেগগুলো আছে, তার যে চিন্তা আছে, তার যে মানে ধরুন কল্পনার বিকাশ, এই জিনিসগুলো তো দরকার। এইগুলো তো ধরুন যে কোনো একটা অঙ্ক করবেন, অঙ্ক করতে গেলে তো আপনাকে ভাবতে হবে যে অঙ্কটা পেলেন যে আমার কি কি ফর্মুলা আমার কাজে লাগাবো এবং কিভাবে অঙ্কটা করব, এটা তো আপনাকে প্রথমে মনে মনে ছকে নিতে হবে। তার জন্য তো আপনার কল্পনার প্রয়োজন। কল্পনা বলতে এখানে বাস্তব কল্পনা, এখানে হয়তো অলিক কল্পনা, বাস্তব কল্পনা। কিন্তু সেই বাস্তব কল্পনাটার যদি বিকাশ আপনাকে ঘটাতে হয়, তাহলে সাহিত্য কিন্তু সেক্ষেত্রে কল্পনার বিকাশের ক্ষেত্রে অনেক আপনার একদম একদম কাজে লাগছে। হ্যাঁ, একটা দারুণ কথা বললেন যে এই কল্পনা বা ইমাজিনেশন সাহিত্যে যেমন একটা বড় ব্যাপার, যে কোনো আবিষ্কারের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আজ যা কল্পনা আগামী দিনে তা বাস্তব। তো সুতরাং এই কল্পনা মানে ওই আকাশ কুসুম কল্পনা, বা ওই যেটাকে আমরা গোদা বাংলায় বলি ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, মানে এইরকম কল্পনা নয়। এই কল্পনা হচ্ছে জীবনের সাপেক্ষে, জীবন সম্ভব, মানে জীবনে সম্ভব নয় এমন কোনো জিনিস এগুলো নয়। কিন্তু তো সেই কল্পনার মধ্য দিয়ে, কল্পনার তুলি হাতে নিয়েই একজন সাহিত্যিক তিনি অসীম পারাবার তিনি পাড়ি দেন, তিনি তার পূর্ণতায় তিনি পৌঁছাতে পারেন। আচ্ছা পারবো, আর একটা কথা এমনি আমাদের মধ্যে আলোচনা প্রায় হয় এবং আমরা খুব শঙ্কিত বিষয়টা নিয়ে, সন্ত্রস্তও বটে। বিষয়টা হচ্ছে যে ধরুন এই যে আধুনিক প্রযুক্তিকে অবশ্যই আমাদের নিতে হবে, আমরা অবশ্যই সময়ের সঙ্গে যাব, কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তিকে নিতে গিয়ে আমাদের বিশেষ করে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে দেখছি আমাদের ছাত্রছাত্রীরা তারা বোধহয় খুব বেশি করে এর মধ্যে ডুবে যাচ্ছে, এবং যেটি তাদের করা উচিত, মনে পড়ে যাচ্ছে আমার মানে একজন আইকন বন্ধু বলা যেতে পারে পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়। পূর্ণদা প্রায় এই কথাটা বলেন যে মনে করুন যে মধ্যরাতে কাঁচা ঘুম ভেঙে যাচ্ছে একটি অল্পবয়স্ক ছেলের, 12-13 বছরের। এটি খুব হাস্যকর এবং খুব যন্ত্রণারও, কেননা তার যখন কাঁচা ঘুম মধ্যরাতে ভেঙে যাওয়ার বয়স, তার সে বয়সটা আসুক, তার আগেই তাকে পাকিয়ে দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে? না সে ওই সমস্ত আধুনিক প্রযুক্তি, তাতে মোবাইল বলুন, ট্যাব বলুন, যাই বলুন, সেইগুলো সে ব্যবহার করছে, এবং যেগুলি তার যে বয়সে দেখলে পরে তার মানসিক শক্তি ব্যাহত হবে, মানসিক শক্তির বিকাশ ব্যাহত হবে যথার্থ অর্থে, সে সেইগুলোতে সময় কাটাচ্ছে। সে অত্যধিক গেম খেলছে, সে ইউটিউব দেখছে, সে বিভিন্ন রকম কি বলবো অশালীন বিষয়বস্তু সম্পর্কে সে কৌতূহলী হচ্ছে। এটা কৌতূহলী হওয়ারই বয়স, কিন্তু তার যদি এই শিক্ষাটা তো তাদের প্রত্যেকের নেই যে কোনটা নেবো আর কোনটা নেব না। এখন ধরুন তাদের বাবা মারা বেশিরভাগই দেখবেন যে শ্রমজীবী মানুষ, এবার তাদের হাতে একটা মোবাইল পড়েছে, তো তারা তো আর এটা জানে না যে তার ইউজ মিসইউজ এই বিষয়টা। তো পারবাবু, আপনার কি মনে হয় না যে আমরা যদি ওই মোবাইলের যদি আমরা বিষ দিয়ে বিষক্ষয় করতে চাই, আমরা ওই মোবাইলের মাধ্যমে যদি আমরা তার মানসিক শক্তির বিকাশ ঘটাতে চাই, ধরুন মনে করি আমাদের ছাত্রছাত্রীকে যদি আমরা যদি সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি যে তোমরা এই মোবাইলের মধ্য দিয়ে, মোবাইলে তোমরা বিভিন্ন গল্প পড়ো, এই যে আপনি বলছেন আপনার ছেলে গল্প পড়ে, মোবাইলে গল্প পড়ো, ইউটিউবে তুমি পুঁই মাচা এই নাটকটি দেখো, ইউটিউবে তুমি মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার তুমি এই নাটকটি দেখো ইউটিউবের মধ্য দিয়ে। আরো ভালো ভালো যে সমস্ত বাংলা হিন্দি সিনেমাগুলো আছে সেইগুলোকে তুমি দেখো, তুমি এর মধ্য দিয়ে তোমার বিজ্ঞানের টুকিটাকি তুমি সেগুলো দেখো, সেই ইনফরমেশনগুলো নাও। এগুলো তো করা যেতে পারে। অবশ্যই সেটা তো করা যেতে পারে। মোবাইল তো সত্যিকারেরই একটা ভালো মাধ্যম। মোবাইলকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে বলেই মোবাইলে মানে আসক্তি বেড়ে যাচ্ছে এবং মোবাইল থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। যদি মোবাইলটাকে আমরা ভালো কাজে ব্যবহার করি, ভালো কাজে যদি ছেলেমেয়েরা ব্যবহার করে, মোবাইলে ইউটিউবে অনেক অনেক বিষয় নিয়ে এত ভালো ভালো লেকচার আছে যেগুলো শুনলে পরে এমনি টিচারদের থেকে অনেক ভালো পড়ানো সেখানে তারা শুনতে পারবে আর কি। তো ছেলেমেয়েরা সাধারণত হয় কি সেই দিকগুলোতে যায় না, সবাই যারা যায় সেই দিকগুলোতে তারা অবশ্যই অনেক ভালো মানে রেজাল্ট করে এবং তারা অনেক ভালোভাবে জানতেও পারে। তবে
আমি বলবো যে মোবাইলটা খুব বেশি না দেখাই ভালো, আমাদের বই পড়ার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আর ব্যাপারটা হচ্ছে আমাদের যে আবেগগুলো সঠিক বিকাশের জন্য কিন্তু মোবাইলের থেকে বই আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই। যেমন ধরুন আমাদের যে ধরুন একটা ছেলেকে যদি বলা হয় যে এরকম মানুষের উপরে অত্যাচার করা ভালো নয়, গরিবের উপরে সহানুভূতি দেখাবে, এমনি দেখাবে বললে কিন্তু তার মনের মধ্যে সেগুলো দাগ কাটবে না। কিন্তু যেমন ধরুন শরৎচন্দ্রের মহেশ গল্পটা, এই শরৎচন্দ্রের মহেশ গল্পটা যদি কেউ পড়ে তাহলে এই যে জাতপাতের যে মানে অপকারিতা, জাতপাতের যে খারাপ দিকগুলো, তাছাড়া গরিব মানুষের ক্ষেত্রে তাদের যে কষ্টের জীবন এবং তাদের যে জীবন যন্ত্রণা সেইগুলো সম্পর্কে সে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারবে। ধরুন আমাদের তো পৃথিবীতে অনেক বিষয় আছে, সব বিষয়গুলো তো আমাদের ডাইরেক্ট জ্ঞান লাভ করা সম্ভব নয়। আমাদের সেই জন্য বিভিন্ন বিষয়গুলো যখন পড়ি, গল্পের মাধ্যমে বলুন, উপন্যাসের মাধ্যমে বলুন, বিভিন্ন ঘটনার সঙ্গে আমরা পরিচিত হই, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিত হই, সেই পরিস্থিতিগুলো সেই উপন্যাসের মধ্যে কিভাবে ওভারকাম করেছে সেটা আমরা যেমন দেখতে পাই, আমরাও মনে মনে ভেবে নিতে পারি এই পরিস্থিতিটাকে আবার কিভাবে আমরা ওভারকাম করতে পারবো, আমার নিজের মতে কিভাবে আমরা ওভারকাম করতে পারবো। ধরুন এই যে কবিতার ক্ষেত্রে এখন তো বিশেষ করে যেগুলো আধুনিক কবিতার ক্ষেত্রে দেখবেন যে কবিতাগুলো আপনি একবার পড়লে তার অর্থটা সঠিক বুঝতে পারবেন না। ঠিক একটা ভাষা অর্থ হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন, কিন্তু পরিষ্কার আপনার কাছে কবিতাটার বোধগম্য হবে না। তাহলে তখন আপনাকে সেই কবিতাটা বারবার পড়ে আপনাকে চিন্তা করতে হবে এটার মাধ্যমে কি বলতে চাইছেন, এর কি মানে এর ভিতরে কি আছে, ঠিক এর আভ্যন্তরীণ অর্থটা কি। এই যে বারবার যখন আপনি চিন্তা করবেন, এই চিন্তা করতে করতে আপনার চিন্তার বিকাশ হবে, এবং চিন্তার বিকাশ হতে হতে দেখতে পাবেন আপনি একটা অর্থ বের করতে পারছেন যেটার একটা মানে আছে, যুক্তিপূর্ণ মানে আছে। এখন কবিতার তো একটা নির্দিষ্ট কোনো মানে নেই, প্রত্যেক কবিতায় এখন বিশেষ করে আধুনিক কবিতা যেগুলো লেখা বহুমাত্রিক, অনেক রকমের অর্থ হয়। এখনকার কবিতা কেন, আমি পুরোনো দিনের কবিতাও যদি চিন্তা করি, পুরোনো দিনের কবিতারও কিন্তু একটা অর্থ নেই, অনেক অর্থ আছে। রবীন্দ্রনাথের একটা ছোট কবিতা ধরুন না কেন, একটা ছোট কবিতা আছে, যেমন ধরুন হায় গগন নহিরে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনে সেবা, শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। দেখুন এই যে ছোট একটা কবিতা, একটা সিম্পল মানে আছে, মানে শিশির তপন অর্থাৎ সূর্যকে বলছে যে গগন মানে একটা বিরাট বড় আকার, মানে আধার, সে আধার ছাড়া তোমাকে ধরার মতো কারোর ক্ষমতা নেই। হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখি যে করিতে পারিনে সেবা, তোমার যে সেবা করবো, শিশির বলছে আমি তো অতি ক্ষুদ্র, আমি কিভাবে তোমার সেবা করব, তোমার সেবা করা আমার পক্ষে সম্ভব নয়। সে মনে মনে আফসোস করছে যে তোমার সেবা করতে পারলাম না। তখন তপন অর্থাৎ সূর্য বলছে যে শিশিরের বুকে আসিয়া, শিশিরের মধ্যে সূর্যের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে শিশিরের বুকে তপন নিজে চলে আসছে, শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, বলছে আমি তো বিরাট, কিন্তু তোমার মধ্যে যখন আমি আসবো তখন কিন্তু আমি ছোট হয়ে তোমার মধ্যে প্রতিবিম্ব আকারে অবস্থান করব, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। এখন সূর্যও যখনই ওখানে প্রতিবিম্বটা তৈরি করে তখন শিশিরটা ঝিকমিক করে ওঠে, তার মধ্যে আলো প্রতিফলিত হয়, আলো প্রতিফলিত হলে শিশিরটা চকচক করে, তার জীবনটা হাসির মতো করে গড়ে তুলছে। তাহলে এটা সাধারণ মানে। এখন একে যদি অন্যভাবে ভাবা হয়, এর অন্তর্নিহিত আবার মানে আছে, যেমন ধরুন এখানে সূর্য অর্থাৎ আমরা পরমাত্মাকে ভাবতে পারি, পরমাত্মা, আর শিশির মানে আমরা জীবাত্মা, আমরা যেমন ক্ষুদ্র জীব আমরা জীবাত্মা, আবার কি এর মধ্যে দিয়ে একটা নিসর্গ ভাবনাও, নিসর্গ ভাবনা একটা, হ্যাঁ এমনি সাধারণ প্রেমিক প্রেমিকার ভাবনাও আসতে পারে। তো এখানে মানে যেমন পরমাত্মা জীবাত্মার বুকে ক্ষুদ্র হয়ে অংশ হয়ে তার মধ্যে অবস্থান করবেন এবং তার জীবনটাকে পরিপূর্ণ করে দেবেন, তার জীবনটাকে আলো ভরিয়ে দেবেন। তাহলে এই যে একটা ছোট কবিতা, আমরা আধুনিক কবিতা কেন বলছি, তাহলে বলতে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ আজ অনেকদিন আগে এটা লিখে গেছেন, মানে তখনকার দিনেও কবিতার মধ্যে কি ছিল, বহুমাত্রিকতা ছিল এবং অনেক রকমের চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। তো এখন আধুনিক কবিতা যেগুলো, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তো এরকম অনেক জিনিস পাবো একটা কবিতার। এখন পাঠকবাবু এই যে ধরুন আমাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এখন মূলত আমরা পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত যদি ধরি আমরা আর কি, আমাদের বিদ্যালয়গুলো তো পঞ্চম থেকেই ছেলে মেয়ে পড়ছে এখনো, তো পঞ্চম থেকে যদি অষ্টম শ্রেণী পর্যন্ত ধরি, বাংলা ইংরেজি তাদের পাঠ্য যা যা মানে গদ্য পদ্য, তাদের দ্রুত পঠনের বই,
তাদের ব্যাকরণ যা যা আছে আর কি। তো এখন এইগুলো পড়তে পড়তে শিশু বা ওই বালক বালিকা বা কিশোর কিশোরী তারা একটা মানে ভাষা সম্পর্কে যেমন তাদের একটা দক্ষতা তৈরি হচ্ছে, তেমনি তাদের ভাষার দক্ষতার সঙ্গে সঙ্গে তাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সাহিত্য বোধ তাদের তৈরি হচ্ছে, সাহিত্যবোধ তৈরি হচ্ছে, চিন্তার বিকাশ ঘটছে। তো এখন এই যে তারা ভাবছে, ধরুন চর ঘোষপুরে গোড়া পড়ছে, পড়তে পড়তে সে মানে গোড়ার যে মানসিক পরিবর্তন ওইটুকু শিশুর চোখেও কিন্তু ধরা পড়ছে। আমরা দেখেছি আশ্চর্য, যখন আপনি গোড়াটা পড়ছেন, গোড়ার যে মানসিক বিবর্তনের ছবি রবীন্দ্রনাথ দেখেছেন, যে গোড়া কিভাবে মানে কুপমণ্ডুকতার মানে একেবারে অন্দরমহলে প্রবেশ করেও সেখান থেকে বেরিয়ে এসে সে কি করে একটা বৃহৎ মানবতার গগনতলে সে এসে দাঁড়ালো, রবীন্দ্রনাথ দেখিয়েছেন। জীবনশিল্পী রবীন্দ্রনাথের পক্ষেই সেটা সম্ভব। কিন্তু আমি বলছি এই সমস্ত বিষয়গুলো আমরা বড় হয়ে বুঝতে পারি, বা আমরা যখন অনার্সে এমএতে পড়ছি তখন আমরা বুঝতে পারি, বা পড়াচ্ছি তখন আমরা বুঝতে পারি। কিন্তু একটি শিশু আমি দেখেছি ক্লাস 7-এ, সে কিন্তু বুঝতে পারছে এবং সে কিন্তু সাপোর্ট করছে মনে মনে। বা ওই নাপিত যখন সেই মুসলমানের ছেলেটিকে সেই মনে আছে বাবু, সেই কুয়োর ধারে দাঁড় করিয়ে চান করাচ্ছে, এবং তার ওই চান করার যে মানে জলের ছিটেগুলো কুয়োতে গিয়ে পড়ছে, তো গোড়া সেখানে জল খাবো বলেও আর জল খেলো না। তো এটিতে দেখেছি মানে আমি এর আগে আরেকটি বিদ্যালয় ভাতকুন্ডা হাই স্কুল এবং এই জেমুয়া হাই স্কুল, এই জেমুয়া ভাদুয়ালা বিদ্যাপীঠ দুটোতেই পড়াতে এসে দেখেছি, মনে করুন যে সে ছেলে একেবারে পুরোপুরি একটি পরিবেশ থেকে আসছে, যেখানে সে মানে এখানে কথা প্রসঙ্গে বলছি, তার টাইটেল হয়তো, তার পদবি হয়তো মুখার্জি, পাল, দত্ত, অথচ দেখা গেছে যে সে কিন্তু বিমর্ষ হয়ে যাচ্ছে যে গোড়া যখন ওখান থেকে চলে যাচ্ছে। কেননা ওই ছেলেটি একাত্ম হচ্ছে যে ওই যে ছেলেটিকে লালন পালন করছে সেই ছেলেটির সঙ্গে সে নিজেকে মিলিয়ে নিচ্ছে আমার ছাত্রটি আর কি। এইটাই তো সাহিত্যের শক্তি, এইটাই সাহিত্যের শক্তি। দারুণ বলেছেন। এবং আরেকটি কথা পাঠবাবু, আমাদের সময় তো দ্রুত এগিয়ে যাচ্ছে, আর একটা কথা না বললে পাচ্ছি না, সেটা হচ্ছে দেখুন এখানে আমি কোনো নীতি নিয়ে বিচার করতে আসিনি। আমরা আজকে শিক্ষকতার একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি প্রায়, কেননা সরকার যে 60 বছর বয়সটিকে একটি লগ্ন সীমা করেছেন, আমরা কাছাকাছি চলে এসেছি আর 2-4 বছর করে সবাই। তো আমাদের বারবার একটা জিনিস মনে হয় যে আপনি আচরি ধর্ম অপরে শেখাও। দেখবেন আমরা যারা শিক্ষক, ছাত্রছাত্রীরা, এই যে আমরা ছাত্রছাত্রীদের তো মানসিক বিকাশের কথা বলছি, তো তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে আমরা এই সাহিত্যের কথা বলছি। তো সাহিত্য তো জীবন থেকে আলাদা কিছু নয়, জীবনেরই তো প্রতিভাস সাহিত্যে। তো এই দেখবেন আমরা এই যে মোবাইল, অত্যধিক মোবাইল নিয়ে আমরা ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি, আমরা মোবাইল নিয়ে সবসময় আমরা ঘোরাঘুরি করছি, মোবাইল কানে নিয়ে আমাদের কোনো দিকে কোনো মন নেই, আমরা সবসময় মোবাইলের দিকে আছি। এতে ছাত্রছাত্রীরাও কিন্তু আসক্ত হয়ে যাচ্ছে। মানে অনুগ্রহ করে বন্ধুরা মানে আমাকে ভুল বুঝবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, কেন আমাদের জীবনাচরণের মধ্যে এই বদল নিয়ে আসতে হবে। কেননা আমরা শুধু বক্তা নই, আমরা প্রবক্তা নই। মনে রাখতে হবে এর দায় এবং দায়িত্ব দুটোই আমাদের। শিক্ষকরা তো ছাত্রদের কাছে আইকন, শিক্ষকদেরকেই ছাত্ররা অনুকরণ করে। ঠিক, যদি শিক্ষকের মধ্যে কোনো খারাপ গুণের মানে সমাবেশ থাকে, শিক্ষক যদি ঠিক মতো আচরণ না করেন, শিক্ষকের মধ্যে চরিত্রগত ত্রুটি থাকে, তাদের মধ্যে যদি মোবাইল আসক্তি থাকে, সেগুলো অটোমেটিক ছাত্রের মধ্যে সংক্রামিত হয়। না, আমি এগুলো বলতে চাইছি, এগুলো সবই না আমাদের সাহিত্যের বিষয়। হ্যাঁ, না এটা হ্যাঁ, আমি শিক্ষক একটা আদর্শ স্থানীয় আচরণবিধি মেনে চলতে হবে। আদর্শ আচরণবিধি যদি মেনে না চলেন, তাহলে ছাত্রদের নৈতিক শিক্ষা সম্পূর্ণ হবে না। আর বর্তমান দিনে শুধুমাত্র যে আমাদের যেটা মানে ধরুন টেকনিক্যাল শিক্ষা, এটা সব নয়, নৈতিক শিক্ষাটার খুব বেশি প্রয়োজন আছে, খুব জরুরি, খুব জরুরি। ধরুন আমাদের সরকার যে শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ তাদের জীবিকার প্রয়োজনে এগুলো শিখতে হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের একটা ভালো জাতি গড়তে গেলে, যদি ভালো জাতি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই তাদের মধ্যে মূল্যবোধের শিক্ষাটাকে নিয়ে আসতে হবে, নৈতিক শিক্ষা যেটা। এই নৈতিক শিক্ষা যদি ছাত্রছাত্রীদের মধ্যে না থাকে, একজন ডাক্তার হলো, সে দেখা যাবে যে
সরকারের টাকা অর্থাৎ জনগণের টাকা সে পড়াশোনা করছে, পড়াশোনা করে পরে ধরুন 1000 টাকা ফিজ, একটা হয়তো কিছু হয়নি, শুধু বললো অপারেশন করতে হবে, দিয়ে তারপর তাকে অপারেশন করে একটা লাখ লাখ টাকা খরচ করে দিল। অর্থাৎ সে একটা টাকা তৈরি করার যন্ত্রে, টাকা রোজগার করার যন্ত্রে পরিণত হলো। সেটা তো সরকার চায় না। তাকে পড়াচ্ছে কি সরকার সেই জন্য যাতে সে জাতির উপকার করে, জাতি গঠনের ক্ষেত্রে এবং জাতিকে বেঁচে থাকার ক্ষেত্রে যে যাতে সহায়ক ভূমিকা পালন করে, সেটাই তো সরকারের উদ্দেশ্য। তার জন্য তো তাকে মানে সরকারি টাকা খরচ করে তাদেরকে পড়ানো হচ্ছে। তো সরকারের এখানে একটা মূল উদ্দেশ্য হচ্ছে কি যে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক বোধটাকে জাগ্রত করা। এই নৈতিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা একটা প্রধান, শিক্ষকের তো একটা প্রধান ভূমিকা, তার সঙ্গে সমাজ এবং তার বাবা মায়েরও ভূমিকা অবশ্যই আছে, নেই যে তা নয়। তার সঙ্গে আমরা যদি ভালো ভালো বই পড়ি, এই বইগুলোর মধ্যেও কিন্তু তার নৈতিক শিক্ষাটা মানে অনেকটা হয়ে যায়। ধরুন পাঠকবাবু, আমাদের ছাত্রবেলাতে আমরা যে ওই যে দ্রুত পঠনের ক্ষেত্রে মনীষীদের জীবন টিবন গুলো পড়তাম আমরা, মনীষীদের জীবন, এবং এখনো আমরা ক্লাসে মনীষীদের জীবনের কথা বলি। এই যে ধরুন আমরা 11-12 ক্লাসে এখন পড়াতে গিয়ে গ্যালিলিওর জীবনের কথা বলছি। আমরা মনে করুন যে স্বামী বিবেকানন্দের সুয়েজ খালে হাঙর শিকার আমরা পড়াচ্ছি। আমরা এইগুলো পড়াতে গিয়ে আমরা যেমন তাকে, যেমন বিবেকানন্দের রচনাটার মাধ্যমে আমরা যেমন তাকে একটা ভূগোলের জ্ঞান দিচ্ছি, ঠিক তেমনি মানে ভূগোলের জ্ঞান দিচ্ছি না, মানে সে কিউরিয়াস হচ্ছে ভূগোল সুয়েজ খাল টুয়েজ খাল জানতে। আবার ধরুন যখন তাকে আপনি গ্যালিলিওটা পড়াচ্ছেন, গ্যালিলিও পড়াতে গিয়ে গ্যালিলিও সত্য সন্ধানী এবং তার যে আবিষ্কার, যুগান্তকারী আবিষ্কার সমকালের তারা মেনে নেয়নি, এবং অযুক্তি দিয়ে, কুযুক্তি দিয়ে, কুসংস্কার দিয়ে গ্যালিলিওর মতো একটা মানে সূর্যকে তাকে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু তাকে তো সূর্যকে ঢেকে রাখা যায় না। আজকে 400 বছর পরে প্রমাণিত যে গ্যালিলিও ঠিক ছিলেন, যারা গ্যালিলিওর বিপক্ষে ছিলেন তারা ভুল বলেছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সাহিত্যের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো পাই। আমি ধরুন একটি মুসলিম পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা, তো আমি যখন একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়ি তখন শ্রী চৈতন্যদেবের যে বাংলা সমাজ এবং সাহিত্যে তার যে অবদান, সে সম্পর্কে আমার জনৈক মাস্টারমশাই, শ্রদ্ধেয় মাস্টারমশাই, তিনি যখন বলতেন আমি রোমাঞ্চিত হতাম। আমার শরীর মানে রীতিমতো একেবারে মানে কি বলবো, মানে রীতিমতো শিহরিত হতো তার ঘটনা শুনে। তো আমার মনে হলো শ্রী চৈতন্যদেব তিনি আর কি কি ইত্যাদি ইত্যাদি এসব বাদ দেন, মনে হতো যে কত বড় মানুষ তিনি, মানে মানবতার কত বড় পূজারী তিনি। এবং মনে হতো যে এই যে শ্রী চৈতন্যদেবের পাঠকবাবু, এই যে তার যে ধারণাটি, তার যে সাক্ষাৎটি, সেটা তো সাহিত্যের মাধ্যমেই পেলাম। আপনি তো তাকে নিজে দেখিনি, বা আমি কোনো তো আলাদা করে তো ধরুন আমি তো একটা হিন্দু পরিবারে জন্মাতাম, তার আমার ভাগবত শোনার একটা ব্যাপার থাকতো। আমি পরবর্তীকালে ধরুন বাংলা পড়তে এসে আমি চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত সব পড়লাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সময়ে আমি ছোটবেলাতে তখন ওই মাস্টারমশাইদের মুখ থেকে চৈতন্যদেবের মানব মূর্তিটা যেমন ভাবে ভাষার মাধ্যমে এঁকে দিয়েছিলেন, সেইটাকে দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। অবশ্যই আকৃষ্ট হয়েছিলাম স্বাভাবিকভাবেই। বিষয়টা হচ্ছে যে সাহিত্য অবশ্যই পারে, সাহিত্যকে শুধুমাত্র ললিত কলা, আর্ট ফর আর্ট শেখ এইরকম বলে চাপা দিয়ে রাখলে হবে না। সাহিত্য মানে একটি শিক্ষার্থীর মানসিক বিকাশে একটা খুব বড় ভূমিকা গ্রহণ করে। আমাদের অত্যন্ত জ্ঞানী মানুষ পাঠকবাবু তিনি বললেন, আমি আরেকটি কথা পাঠকের কাছে এবং আমাদের বন্ধুদের কাছে বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে যে আমরা যে বিজ্ঞানের যে প্রবন্ধগুলি পড়েছি, মনে করুন আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, তাদের যে প্রবন্ধগুলি, সেই প্রবন্ধগুলিতে বিজ্ঞানের কথাকে কত সহজভাবে সাহিত্যের মোড়কে শিক্ষার্থীর একেবারে মনের অন্দরমহলে ঢুকিয়ে দেওয়া যায়, তার একটি অভিনব প্রয়াস। তো আমরা বলছি যে এটি সাহিত্য ছাড়া যদি এখন ধরুন আমরা আম্পায়ারের সন্তরণ সূত্র পাঠকবাবু মনে করে মুখস্থ করলাম,
কিন্তু মুখস্থ যে ক্লাসে করলাম তার পরের বছর যখন উঠলাম তখন কিন্তু সেটি ভুলে গেলাম। ভুলে গেলাম না, প্লবতা কাকে বলে, শুধু মুখস্থ করলাম তার পরের বছর ভুলে গেলাম না। কিন্তু এটিকে যখন আপনি যখন সাহিত্যের মোড়কে যখন আপনি ছাত্রছাত্রীকে বোঝাচ্ছেন, বা আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যখন সাহিত্যের ভিএনএ সেটাকে জারিত করে কেউ বুঝিয়ে দিয়েছে, আমরা কিন্তু ভুলিনি। এবং এই কারণে আমাদের মনে হয় আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, এরা প্রত্যেকেই আমাদের কাছে খুব বড় একটা মানে কি বলবো একটা সাহিত্যের প্রথম সারির লোকেরা। অবশ্যই মানে এত সুন্দর যুক্তিকে, তথ্যকে এত সুন্দরভাবে দিয়েছেন। আর একটা কথা পারবো বলি, এই ক্লাসে পড়াতে গিয়ে দেখেছি যে সৈয়দ মুজতবা আলীর যে রম্য রচনাগুলি পড়ানো হয়, এই যে ধরুন এই কদিন আগে একাদশ শ্রেণীতে ওই যে সৈয়দ মুজতবা আলীর বই কেনা, তারপরে 25শে বৈশাখ, তারপরে আপনার ওই যে পঞ্চতন্ত্রের যে লেখাগুলি, সেগুলি যখন পড়াতে দেখছিলাম যে ছেলেমেয়েরা একেবারে, সত্যি কথা বলছি, আমি এটা দাবি করছি না যে আমার পড়ানোর গুণে, বিষয়বস্তুটা এত ভালো যে ছেলেমেয়ে একদম গিলে খাচ্ছে। তার মানে সৈয়দ মুজতবা আলী এইরকম একজন শিল্পী, তিনি জানতেন কি করে অতি সহজে মানুষের মনের মধ্যে এই বিষয়টিকে, এই জ্ঞানটিকে ঢুকিয়ে দেওয়া যায়। যারা আপনারা বই কেনা প্রবন্ধ পড়েছেন দেখবেন যে বই পড়তে হবে, বই পড়তে গেলে যে বই কিনতে হবে, দেশ বিদেশের কথা বলে সে একদম ফরাসি দার্শনিক আনাতোল ফ্রাঁসের কথা বলছেন, রাষ্ট্রবিজ্ঞানী বার্ট্রান্ড রাসেলের কথা বলছেন, তিনি সেখানে ওমর খৈয়ামের কথা বলছেন, বলে কি সুন্দরভাবে এবং এই বই পড়াটিকে কত মানে সুন্দরভাবে এই বিষয়টিকে উপস্থাপন করা যায় সেটা সাহিত্যের মাধ্যমে দেখিয়েছেন। কি বলুন আপনি? হ্যাঁ, সে তো ঠিকই, সে তো অবশ্যই, সেটা তো তার লেখনীর মাধ্যমে সেইভাবে পরিস্ফুট করেছেন বলেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে। ঠিক। এবং এছাড়াও এই যে আমরা বলছি যে শুধুমাত্র জীবন ধারণের ব্যাপার তা নয়, কল্পনাটাও কিন্তু মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন, কল্পনা শক্তির বিকাশটাও প্রয়োজন। দেখবেন এই যে বিভিন্ন কবিতার মধ্যে আছে, কবিতার মধ্যে যে কল্পনার বিকাশ কিভাবে হয়, এই ধরুন আপনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা ধরুন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, যেটাতে আছে একটা বর্ণনা আছে, ক্ষান্ত বর্ষণ বিকেলের কাক ডাকা সেই হলুদ রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। ঠিক ঠিক। এই যে বর্ণনাটা, এটা যদি আপনি লাইনটা পড়েন তাহলে সেই ছবিটা যেন আপনার চোখের সামনে ভেসে উঠবে। একদম একদম। এই যে ছবিটা চোখের সামনে ভেসে উঠছে, এটা তো আপনার কল্পনা শক্তির প্রয়োগ করছেন বলেই সবার মনের মধ্যে ভেসে উঠবে না। যাদের মধ্যে কল্পনা শক্তির বিকাশটা হয়েছে তাদের মধ্যে ছবিটা মনের মধ্যে একদম একদম ভেসে উঠবে। দেখবেন আমরা কথার সঙ্গে আরেকটা কথা যোগ করি, রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যে ছেলেটা কবিতা, যেখানে মানে অম্বিকা মাস্টার রবীন্দ্রনাথকে বলছেন পড়তে ওর মন লাগে না কিছুতেই, পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে এত বড় বাঁদর। রবীন্দ্রনাথ কিন্তু তার সঙ্গে একমত হলেন না অম্বিকা মাস্টার মশাইয়ের সঙ্গে। কেন রবীন্দ্রনাথ বলছেন এখানে যে আমাদের সিলেবাসটা সেরকম হতে হবে যেখানে তার জয়ফুল লার্নিং, আনন্দ থাকে, জয়ফুল লার্নিং, সে যাতে আনন্দ তার মধ্যে পায়। তার চেনা জগতের ছবি থাকতে হবে, সেখানে গুবরে পোকা থাকতে হবে, কোলা ব্যাঙ থাকতে হবে, সে যা যা দেখেছে, সে ওই দাঁড়ের উপর বসে থাকা কাক দেখেছে, হ্যাঁ, মানে এইগুলো তার চেনা জগতের ছবি। কিন্তু আমাদের সিলেবাসে শুধু তথ্য আর তত্ত্ব, আমি বলছি না যে তার প্রয়োজন নেই, তার প্রয়োজন আছে, এবং তার বয়স ভেদে সেটাকে আনন্দের মাধ্যমে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু ছেলেরা সেটা নিতে পারবে না। একদম 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 নিতে পারবে না, সেটা সেই কি বলবো, সেই কোন রকম সেই গোড়ার্ধকরণ করানো হবে, সেটা থাকবে না বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো ঠিক আমাদের সিলেবাসটারও সেই ধরনের পরিবর্তন করার প্রয়োজন আছে, যদিও আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে অনেকটা। তো আরো যাতে ছেলেদের কাছে মানে তাদের মনের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায় এই রকমের সিলেবাস প্রণয়ন করতে হবে। সিলেবাস প্রণয়ন করলে তবে গিয়ে ছেলেরা সেটাকে আত্মীকরণ করতে পারবে। শিক্ষা মুখস্থ জিনিস নয়, শিক্ষা হচ্ছে জিনিসটাকে পড়ে আত্মীকরণ করে সেইটার প্রয়োগ ঘটানো। একদম একদম প্রয়োগ ঘটানো, সেই প্রয়োগ ঘটানোর ক্ষেত্রে শিক্ষকেরও একটা বিশাল ভূমিকা আছে, এবং তার সঙ্গে আমাদের বইগুলোরও একটা বড় ভূমিকা আছে, এবং সাহিত্য পাঠ পারে তাদের মধ্যে এই জিনিসগুলোকে তৈরি করতে, তার মানসিক বিকাশ ঘটাতে একটা বিরাট সহায়ক ভূমিকা নিতে পারে। একদম একদম। যাক বন্ধুরা, জানি না আপনাদের কেমন লাগলো, আপনাদের সঙ্গে হয়তো
একেবারে সরাসরি মানে উভয়কে মানে আমরা দেখতে পাচ্ছি না আপনাদেরকে, কিন্তু তবুও আমরা চেষ্টা করলাম একটা সুন্দর আড্ডা দেওয়ার। আমরা চেষ্টাটা করেছি, জানি না কতটুকু সফল হয়েছে, আপনাদের কতটুকু ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন সবাই। আবার পরবর্তীতে এই চ্যানেল কর্তৃপক্ষ অবশ্যই আমাদেরকে ডাকেন, আবার আসবো আমরা, আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।